তামাদি আইন এর প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য। প্রিভিয়াস ক্লাসে চার্জ রিলেটেড কিছু ডিসকাশন হয়েছে এবং আশা করি সেটার উপরে আমি নিজে আর কি কিছু সংক্ষিপ্ত নোটস তৈরি করেছি, সেটা আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। এখন আপাতত আমরা তামাদি আইনের উপরে এক ঝলক কয়েকটা প্রশ্ন দেখে নিই, তারপরে ব্যাক করে আমরা পরবর্তীতে আবার সেই চার্জের টপিকে ফিরে যেতে পারবো ইনশাল্লাহ, পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ। এবার এখন পড়ছি তামাদি আইনের প্রকৃতি, পরিধি এবং উদ্দেশ্য। তামাদি আইনের প্রকৃতি, পরিধি ও উদ্দেশ্য। তামাদি আইনের প্রকৃতি। তামাদি শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ যা দাবির নির্ধারিত কাল অতিক্রম করেছে। 1908 সালে প্রণীত তামাদি আইন মূলত একটি নির্দিষ্ট মেয়াদের পর আইনগত প্রতিকার লাভের অধিকারকে বাধা দেয়। এটা একটা পদ্ধতিগত আইন এবং এটি একটি সম্পূর্ণ বিধিবদ্ধ আইন যা আদালতকে দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি পরিচালনার জন্য সহায়তা করে। যদিও এই আইনে ধারা 26, 27 এবং 28 এর মাধ্যমে কিছু অধিকার নিশ্চিত করা হয়েছে, তবে এই তামাদি আইনের অধিকাংশ বিধিবিধানই উল্লেখ করা হয়েছে প্রসিডিউরাল হিসেবে, এজন্য এটাকে প্রসিডিউরাল ল বলা হয়। তামাদি আইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তামাদি আইন অধিকারকে বারিত করে, অধিকারকে বিলুপ্ত করে না। অর্থাৎ অধিকারকে একটু দেরিতে পাওয়ায় কিন্তু অধিকারকে না করে দেয় না, এরকম। তামাদি আইনের পরিধি। আচ্ছা, এই তামাদি আইনটা চুক্তি আইন 1872 সালের চুক্তি আইন, সেটার 25 ধারাকে সে ব্যাহত করে না। আচ্ছা, কোনো বিশেষ আইন বা অন্যান্য আইনে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য ভিন্নতর মেয়াদের বিধান যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হবে না। বিবাহ বিচ্ছেদ আইন 1869 সালের 4 নং আইন অনুসারে আইনত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 1882 সালের সুখাধিকার আইনে অধীনে তামাদি আইনের 2, 26 এবং 27-এ বর্ণিত সুখাধিকার এবং সংজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়াও এটি ফৌজদারি মামলার ক্ষেত্রে ব্যবহৃত হয় না, তবে কতিপয় আপিল এবং দরখাস্তের ক্ষেত্রে এই আইনের ব্যবহার দেখা যায়। এটাতে তেমন কঠিন কোনো প্রশ্ন নাই, পরবর্তীতে দেখি। আচ্ছা, একটা অ্যাডভোকেটশিপ 2021 সালের প্রশ্ন আছে। ধারা 3 অনুসারে তামাদি আইনে নির্ধারিত সময় পর উত্তীর্ণ হওয়ার পরে মামলা, আপিল এবং দরখাস্ত দাখিল করা হলে এই সম্পর্কে বিবাদী যদি তামাদি প্রশ্ন উত্থাপন নাও করে, তবুও উক্ত মামলা, আপিল বা দরখাস্ত আদালত খারিজ করে দেবে। আচ্ছা, ধারা 3 এবং রেস জুডিকাটা। ধারা 3 অনুযায়ী তামাদিতে বাড়িত মোকদ্দমা খারিজ হলে উক্তরূপ মোকদ্দমার আর্জি খারিজ হলে তা এক প্রকার খারিজ বলে গণ্য হবে। পরবর্তীতে ওই মামলা কারণে ভিত্তিতে মোকদ্দমা করলে পূর্ববর্তী মোকদ্দমা নিষ্পত্তিকৃত বিচার্য বিষয় বলে বারিত হবে। যেহেতু আগে একটা খারিজ আদেশ দেওয়া হয়ে গেছে, পরবর্তীতে সেইটা বারিত হয়ে যাবে। এখানে মনে হয় না ইম্পর্টেন্ট জিনিস শুরু হবে। তামাদি মার্জনা বলতে কি বোঝেন? এই তো তামাদি মার্জনা, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারায় বলা আছে তামাদি মার্জনার দরখাস্তের কথা। এবার তামাদির মার্জনা, দি লিমিটেশন অ্যাক্ট 1908-এর 5 ধারায় তামাদি আইনের বাইরে অতিক্রান্ত সময়কে মওকুফ করে কোনো আপিল বা দরখাস্ত গ্রহণ করা হয়। ধারা 5-এর বক্তব্য হতে এটি প্রতীয়মান হয় যে ধারা 5 বা বিলম্ব মওকুফের নীতি বা তামাদি মার্জনার বিধান মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ধারা 5 অনুযায়ী শুধুমাত্র নিম্নোক্ত ক্ষেত্রে বিলম্ব মওকুফের নীতি বা তামাদি মার্জনার বিধান প্রয়োগ করা যায়। কোন কোন ক্ষেত্রে আর কি এই তামাদি 5 ধারায় যেটা বলা হইল যে তামাদি মার্জনার বিধান,
আপিল, রিভিশন, রিভিউ, আপিল করার অনুমতি বা লিভ টু আপিল এবং অন্য যে কোনো দরখাস্ত, এই 5 ধরনের ক্ষেত্রে বিলম্ব মওকুফের যে নীতি সেটা প্রযোজ্য হয়। এবার কি কি কারণে তামাদি মওকুফের আবেদন করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট। 3টা কারণে তামাদি মওকুফের আবেদন করা যায়। একটা হচ্ছে যথেষ্ট কারণ, দ্বিতীয়ত হচ্ছে প্রার্থীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা, আর 3 নম্বরটা কারণটা হচ্ছে বিলম্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা। এখন আমি যে ম্যাটেরিয়ালসটা নিয়ে স্টাডি করতেছি এটা হচ্ছে লিখিত মাস্টার। এটা বলছি না যে এটাই বেস্ট, বাট এটা মোটামুটি সহজভাবে দেওয়া আছে, তাই এটা দিয়ে শুরু করছি। আইন পাঠটা অনেক ডিপ এবং আইন পাঠটা পড়তে পারলে ভালো। এটা দিয়ে জাস্ট আপাতত হচ্ছে আইডিয়া নিচ্ছি, পরবর্তীতে এর সাথে বেয়ার অ্যাক্ট পড়লে মনে হয় না আর কিছু লাগবে। আচ্ছা, যথেষ্ট কারণ বলতে কি বোঝাচ্ছে? আবেদনকারীকে যথেষ্ট বা পর্যাপ্ত কারণ দেখিয়ে আদালতকে সন্তুষ্ট করতে হবে। আদালতকে এ মর্মে সন্তুষ্ট করতে হবে যে যথেষ্ট কারণ থাকায় আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেনি। পক্ষের গুরুতর অসুস্থতা, কৌশলীর ভুল, ডিক্রির নকল পেতে বিলম্ব ইত্যাদি যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এবার প্রার্থীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল কিনা, প্রার্থীর পক্ষ থেকে কোনোরূপ অবহেলা বা গাফিলতি ছিল কিনা এই বিষয়ে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে কোনো রকম গাফিলতি ছিল না। এবার বিলম্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা, তামাদি মওকুফের যদি আবেদন করে কোনো প্রার্থী, তাহলে তাকে এইটা যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা দিতে হবে যে তার যে দেরিটা হয়েছে, বিলম্ব হয়েছে, তার প্রতিটা দেরির জন্য একটা সন্তোষজনক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা তাকে দেওয়া লাগবে যে সে ডেথ বেডে ছিল বা মেডিকেলে ছিল, বা আসতে আসলে শারীরিক বা মানসিকভাবে অক্ষম ছিল, বা আইনি জটিলতার কারণে অক্ষম ছিল, এরকম একটা যুক্তিসঙ্গত কারণ তাকে দেখাতে হবে। আচ্ছা, এবার আইনগত অক্ষমতার যে চ্যাপ্টারটা আমরা মোটামুটি এক নজরে দেখার চেষ্টা করছি, আর এর ভিতরের যে ডিটেল স্টাডি সেটা নিয়ে পরবর্তী পর্বে আসা হবে। এটা হচ্ছে তামাদি আইনের উপরে একটা বুলেট স্টাডি, পুরো সাবজেক্টের উপরে বিভিন্ন অ্যাডভোকেটশিপ পরীক্ষা যেগুলো আসছে সেগুলোর উপরে। ইন শর্ট, পরবর্তীতে বিজিএস এবং অন্যান্য টপিকের প্রশ্নগুলোর উপরে আলোচনা করা হবে ইনশাল্লাহ, ডিটেল আলোচনা করা হবে। আপাতত শুরু করা হচ্ছে কিছুটা নোট করার জন্য আর কি। ধীরে ধীরে জিনিসটা গ্রুপ স্টাডির মতো করে আস্তে আস্তে করে আগাবে। আচ্ছা, তামাদি আইনের 6 ও 7 ধারায় বর্ণিত আইনগত অক্ষমতার নীতিসমূহ ব্যাখ্যা করতে হবে। 6 ধারায় কি বলা আছে? 6 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে কোনো মামলা বা কার্যধারা দায়ের করা বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের জন্য অধিকারী ব্যক্তি আচ্ছা, যে সময় থেকে এই অধিকারী ব্যক্তি মানে তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে, সেই সময় যদি নাবালক থাকে, উন্মাদ থাকে বা জড়বুদ্ধি থাকে, তবে তার এরূপ অপারগতার অবসান হওয়ার পর তামাদি আইন 1908-এর প্রথম তফসিলের বর্ণিত মেয়াদের মধ্যে তাৎক্ষণিকভাবে মামলা, কার্যধারা দায়ের কিংবা ডিক্রি জারির জন্য দরখাস্ত করতে পারবে। যতক্ষণ যদি তামাদি মেয়াদ গণনার সময় কোনো ব্যক্তি অপারগ হয়, সেক্ষেত্রে অপারগতার কারণগুলো হচ্ছে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি হওয়া। তো এসব ক্ষেত্রে কি হবে, যে যখন এইটা সে সুস্থ হয়ে উঠবে সেই সময় থেকে গণনাটা স্টার্ট করার কথা এখানে বলা হয়েছে। তারপর যে ক্ষেত্রে মামলা করার অধিকারী একজন ব্যক্তি যে সময় হতে তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে, সেই সময় যে কোনো একটি অপারগতা অবসান হওয়ার আগে অপর একটি অপারগতার যদি উদ্ভব হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি তার উভয় অপারগতা অবসান হওয়ার পর অপারগতা না থাকলে যেরূপ তামাদি মেয়াদে মামলা করার অধিকারী, এই অধিকার লাভের পরেই নাবালক থাকাকালীন সময়ে সে উন্মাদ হয়ে যায়। এক্ষেত্রে রফিকের নাবালকত্ব অবসানের পরেই তা তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এখানে একটু উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণের মাধ্যমে বোঝানো হলো। মামলা করার অধিকারপ্রাপ্ত ব্যক্তি মৃত্যু পর্যন্ত
অপারগতা যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে তার আইনানুগ প্রতিনিধি ওই ব্যক্তির মৃত্যুর পর অপারগতা যদি না থাকে, যে নিয়মে তামাদি মামলা করতে পারত, তাহলে ওই প্রতিনিধি সেই নিয়মেই মামলা করবে, এটা বোঝানো হচ্ছে এখানে। তা মামলার অধিকারী ব্যক্তির মৃত্যুর তারিখে তার আইনানুগ প্রতিনিধি যদি অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে অপারগতা অবসানের পরে মামলা করতে পারবে। ধারা 7 কি বলছে? ধারা 7 বলছে, যৌথভাবে অধিকারী কয়েকজন ব্যক্তির একজন যদি অপারগ হয়